হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ এদের নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা জন ডিউইর শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জন ডিউইর শিক্ষা দর্শনের সমালোচনা সম্পর্কে লেখো। জন ডিউইর শিক্ষা দর্শনের সমালোচনা। এক হচ্ছে অতিরিক্ত অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব। ডিউই তার শিক্ষায় অভিজ্ঞতার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। সমালোচকদের মত অনুসারে সব বিষয় শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে শেখানো সম্ভব নয়। অনেক তাত্ত্বিক ও বিমূর্ত জ্ঞান প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়াও অর্জন করাতে হয়। ফলে পাঠ্য বিষয়ের গভীরতা কখনো কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে। 2 হচ্ছে শিক্ষকের কৃতিত্ব হ্রাস। ডিউই শিক্ষার্থীর স্বাধীনতা ও সক্রিয় অংশগ্রহণকে বেশি গুরুত্ব দিয়েছেন। এর ফলে শিক্ষকের নিয়ন্ত্রিত ও কর্তৃত্ব তুলনামূলকভাবে কমে যায়। সমালোচকদের মতে শিক্ষকের যথাযথ নির্দেশনা না থাকলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হতে পারে। তাই শিক্ষকের ভূমিকা অতিরিক্ত সীমিত করা যুক্তিযুক্ত নয়। 3 হচ্ছে শৃঙ্খলার সমস্যা। ডিউই স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার কথা বলেছেন, কিন্তু অতিরিক্ত স্বাধীনতা অনেক সময় শৃঙ্খলাহীনতার সৃষ্টি করতে পারে। বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার জন্য কিছু নিয়ম ও নিয়ন্ত্রণ প্রয়োজন। তাই তার মতে এই বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি বলে বিবেচনা বা সমালোচনা হয়েছে। 4 হচ্ছে পাঠ্যসূচির সুস্পষ্ট কাঠামোর অভাব। সমালোচকরা ডিউইর নির্দিষ্ট ও কঠোর পাঠ্যসূচির বিরোধিতা করেছিলেন। ফলে শিক্ষা বিষয়বস্তু অনেক সময় শিক্ষার্থীর আগ্রহের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে জ্ঞানের ধারাবাহিকতা ও সামগ্রিকতা নষ্ট হতে পারে। সমালোচকদের মতে এটি একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম শিক্ষার জন্য অপরিহার্য। 5 হচ্ছে বাস্তবায়নের জটিলতা। ডিউইর শিক্ষা দর্শন বাস্তবে কার্যকর করতে গেলে দক্ষ শিক্ষক, পর্যাপ্ত উপকরণ ও বিশেষ পরিবেশের প্রয়োজন হয়। সব বিদ্যালয়ে এই ধরনের সুযোগ সুবিধা থাকে না। বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে তার শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা বেশ কঠিন। তাই তার ধারণাগুলি অনেক ক্ষেত্রেই আদর্শবাদী বলে মনে করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পরীক্ষার ফলাফলকে কম গুরুত্ব প্রদান। ডিউইর শিক্ষণ প্রক্রিয়া ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু পরীক্ষাভিত্তিক মূল্যায়নকে কম গুরুত্ব দিয়েছেন। সমালোচকদের মতে শিক্ষার্থীর অগ্রগতি নির্ণয়ের জন্য মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাণ করা যায়। তাই এই দিকটি তার দর্শনে তুলনামূলকভাবে দুর্বল বলে বিবেচিত হয়। যদিও জন ডিউইর শিক্ষা দর্শন আধুনিক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, তবুও কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। অভিজ্ঞতার উপর অতিরিক্ত নির্ভরতা, শৃঙ্খলার সমস্যা ও বাস্তবায়নের জটিলতার কারণে তার শিক্ষা দর্শন সমালোচিত হয়েছে। তবে শিক্ষাকে জীবনমুখী ও গণতান্ত্রিক করার ক্ষেত্রে তার অবদান আজও অনস্বীকার্য। নেক্সট হচ্ছে শিক্ষায় জন ডিউইর অবদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় জন ডিউইর অবদান। 1 হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রসার। জন ডিউই শিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে শিশুকে প্রতিষ্ঠা করেন। তিনি মনে করতেন শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা প্রদান করা উচিত। এর ফলে শিক্ষণ প্রক্রিয়া আরও অর্থবহ ও কার্যকর হয়ে ওঠে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা তার গুরুত্বপূর্ণ অবদান। নেক্সট হচ্ছে করে শেখো বা লার্নিং বাই ডুইং এর নীতির প্রবর্তন। ডিউই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শেখার উপর গুরুত্ব দেন। তার মতে বাস্তব কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান অধিক স্থায়ী ও কার্যকরী হয়। এই নীতি বর্তমান কার্যভিত্তিক ও অভিজ্ঞতামূলক শিক্ষার ভিত্তি স্থাপন করেছেন। নেক্সট হচ্ছে শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করা। ডিউই বলেছেন, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। তিনি শিক্ষাকে কেবলমাত্র ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়, বরং জীবনেরই একটি অংশ হিসাবে দেখেছেন। তাই বিদ্যালয়ের শিক্ষা বাস্তব জীবন ও সামাজিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত। এই ধারণা শিক্ষাকে আরও জীবনমুখী করে তুলেছেন। 4 হচ্ছে গণতান্ত্রিক শিক্ষার ধারণা প্রতিষ্ঠা। ডিউই বিদ্যালয়কে একটি ক্ষুদ্র গণতান্ত্রিক সমাজ হিসেবে বিবেচনা করেন। তিনি
সহযোগিতা, সহনশীলতা, মত বিনিময় ও সামাজিক দায়িত্ববোধের বিকাশের গুরুত্ব দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক চেতনা অর্জন করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। 5 হচ্ছে সমস্যাভিত্তিক শিক্ষণ পদ্ধতির বিকাশ। ডিউই শিক্ষার্থীদের সমস্যা শনাক্তকরণ, সমাধানের মাধ্যমে শেখার কথা বলেছেন। তিনি চিন্তাশক্তি, যুক্তিবোধ এবং অনুসন্ধানমূলক মনোভাবের বিকাশকে গুরুত্ব দেন। তার এই ধারণায় আধুনিক প্রবলেম সলভিং মেথড এবং প্রজেক্ট মেথড এর বিকাশ বিশেষভাবে অবদান রেখেছে। 6 হচ্ছে শিক্ষকের ভূমিকার নতুন ব্যাখ্যা। ডিউই শিক্ষকের ভূমিকা সম্পর্কে নতুন ধারণা প্রদান করেন। তার মতে শিক্ষক কেবলমাত্র তথ্য প্রদানকারী নন, বরং একজন পথ প্রদর্শক ও সহায়ক। শিক্ষক শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ প্রদান করেন এবং তাদের শেখার প্রক্রিয়াকে সহজতর করেন। এই ধারণা আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। জন ডিউই আধুনিক শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। তিনি শিশুকেন্দ্রিক শিক্ষা, করে শেখা, গণতান্ত্রিক শিক্ষা, সমস্যাভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে তিনি শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছেন। তার শিক্ষা দর্শনের প্রভাব আজও বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থায় পরিলক্ষিত হয়। নেক্সট হচ্ছে ফ্রয়েবেলের মতে শিক্ষার লক্ষ্যগুলি লেখক। এছাড়াও এখানে আমরা আলোচনা করব ফ্রয়েবেলের পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি, ফ্রয়েবেলের শিক্ষার ধারণা, উপহার, হাতের কাজের গুরুত্ব, কিন্ডারগার্টেন পদ্ধতির বর্ণনা। এবং এই প্রশ্নটা এগুলো 7 নম্বরের জন্য আসতে পারে এবং এই প্রশ্নটা বড় আকারে আসবে যে শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবেলের অবদান আলোচনা করো। ফ্রয়েবেলের শিক্ষানীতি সমালোচিত হওয়ার কারণগুলি দেখো 16 নম্বরে। ফ্রয়েবেল ছিলেন পেস্তালাৎসের প্রিয় ছাত্র। পেস্তালাৎসের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। রুশো ও পেস্তালাৎসের মতো তার সমস্ত শিক্ষা চিন্তা ও প্রচেষ্টা শিশুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ফ্রয়েবেল তার কিন্ডারগার্টেনের মধ্যে দিয়ে আধুনিক শিক্ষা জগতে এক অবিস্মরণীয় হয়ে আছেন। তার শিক্ষাচিন্তার মধ্যে দার্শনিক আধ্যাত্মবাদ, বৈজ্ঞানিক অভিব্যক্তিবাদ এবং মনোবৈজ্ঞানিক কর্মবাদ একাকার হয়ে গেছে। ফ্রয়েবেলের জীবন দর্শন। তিনি ছিলেন সম্পূর্ণভাবে ভাববাদী। তিনি একদিকে যেমন আধ্যাত্মিকতা ও ভাববাদী দার্শনিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত, অন্যদিকে ল্যামার্ক প্রমুখ বৈজ্ঞানিক অভিব্যক্তির দ্বারাও প্রভাবিত তিনি হয়েছিলেন। তিনি তার জীবন দর্শনে এই দুই বিপরীত চিন্তার অপূর্ব সমন্বয় সাধন করেছিলেন। তার জীবন দর্শনে প্রাচীন ভারতীয় উপনিষদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। তিনি বিশ্বাস করতেন যে জগতের সমগ্র জীবন ও প্রকৃতি সত্তার মধ্যে একটি শক্তি বিরাজ করছে। এই শক্তি হলো ঈশ্বর। ঈশ্বর মানুষের জীবনের সমস্ত ঘটনাকে এক নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন। তিনি বিশ্বাস করতেন মানব জীবন ও সমস্ত বিশ্বজগতের মূলে আছে এক আধ্যাত্মিক শক্তি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর থেকে সব কিছু সৃষ্টি এবং ঈশ্বরই সর্ববস্তুতে বিরাজমান। তার মধ্যে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো এই আধ্যাত্মিক ঐক্যকে, সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বরকে উপলব্ধি করা। প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্যে দিয়ে এই জীবন দর্শন গড়ে উঠেছিল। বিশ্বব্রহ্মাণ্ডের এই ঐক্যকে আত্মসচেতনতার দ্বারা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ঈশ্বরকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, এটাই ছিল তার মূল ধারণা। জীবন বিকাশের ক্ষেত্রে রুশো, প্লেটো দার্শনিকদের থেকে ফ্রয়েবেল বেশ কিছুটা সরে গিয়েছিলেন। তারা জীবনের যে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে বিকাশের কথা বলেছিলেন, ফ্রয়েবেল তার বিরোধিতা করেন। তার মতে জীবনের স্তর বিচ্ছিন্নতার নিয়মে আবদ্ধ নয়। সৃষ্টির বিকাশ সাধনের একটি সুনির্দিষ্ট ধারা আছে, প্রতিটি স্তরের সম্পূর্ণ বিকাশের উপর নির্ভরশীল। তার মতে মানব শিশুর মধ্যে পূর্ণবয়স্ক মানুষের সব বৈশিষ্ট্য সুপ্ত অবস্থা থেকে উপযুক্ত পরিবেশের প্রভাবে উন্মেষ ঘটে। তার এই জীবন দর্শন ও ঈশ্বর সম্পর্কিত ধারণা তার শিক্ষা চিন্তা বিশেষভাবে প্রভাবিত করেছে। ফ্রয়েবেলের শিক্ষার লক্ষ্য। ফ্রয়েবেল মনে করতেন শিক্ষা মানুষের জীবন এবং সমগ্র বিশ্বকে একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক শাশ্বত ঐক্যে বাঁধা এবং এই ঐক্য হল ঈশ্বর। তার মতে শিক্ষার লক্ষ্য হবে 3টি। এক হচ্ছে প্রথমত আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক একতা, ডিভাইন ইউনিটি। সমস্ত বিশ্বজগৎ একক আধ্যাত্মিক শক্তির নিয়ম। আদি বিশ্বের জড় ও চেতনাময় জগতে সর্বত্র বিরাজ করছে এই ঐক্যের নিয়ম। বিশ্বজগতের মূল শক্তি হলো এই ঐক্য তথা ঈশ্বর। মানুষের জীবনের চরম লক্ষ্য হলো সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐক্যকে
উপলব্ধি করা। শিক্ষার লক্ষ্য হবে এই চরম সত্যকে, এই আধ্যাত্মিক ঐক্যকে নিজের আত্মার মধ্যে উপলব্ধি করায় শিশুকে সহায়তা করা। দ্বিতীয়ত হচ্ছে উন্মেষ তত্ত্ব বা থিওরি অফ আনফোল্ডমেন্ট এবং বিবর্তনবাদে বিশ্বাসী ফ্রয়েড মনে করতেন শিশুর সমস্ত গুণ নিয়ে জন্মায়। শিক্ষার লক্ষ্য হবে সেই সব গুণের বা সম্ভাবনার অন্বেষণ। শিক্ষা বাহিরে থেকে চাপানো কোনো শক্তি নয়, এটি আসবে অন্তর থেকে। শিক্ষার উদ্দেশ্য হবে মানুষকে ওই অভিব্যক্তি প্রক্রিয়ার উপলব্ধিতে সহায়তা করা। তৃতীয়ত হচ্ছে আত্মসক্রিয় তত্ত্বে বিশ্বাসী ফ্রয়েড মনে করতেন শিশুর অন্তঃশক্তির বিকাশের জন্য বাহিরের কোনো শক্তির প্রয়োজন হয় না, শিশু নিজের স্বাভাবিকভাবে সক্রিয় হয়। তাই শিক্ষার লক্ষ্য হবে শিশুকে সক্রিয় হতে সাহায্য করার জন্য অনুকূল পরিবেশ রচনা করা। শিক্ষার লক্ষ্য হলো বিকাশ। তিনি তার শিক্ষা দর্শনে ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষা এক ধরনের বিকাশ যার দ্বারা ব্যক্তি উপলব্ধি করতে শেখে যে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐক্যের একটি অংশ। শিক্ষা হলো সেই বিকাশের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় ও মনুষ্য সমাজের সঙ্গে নিজের সত্তাকে একীভূত করে। আজকে আমরা ফ্রয়েডের শিক্ষার লক্ষ্য সম্পর্কে জানলাম। নেক্সট দিন আমরা ফ্রয়েডের পাঠ্যক্রম ও কিন্ডারগার্টেন বিষয়টি নিয়ে আলোচনা করব।